শুভ সকাল প্রাণের বাংলাদেশ, ভালোবাসার প্রিয় মাতৃভূমি, জননী ও জন্মভূমি বাংলাদেশ। বিশ্বজুড়ে যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন RTVর আয়োজনে সকলকে স্বাগত মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ সন্তান যেমন জানেন না আগামী পৃথিবী কি তৈরি করে রেখেছে তার জন্য, তেমনি অনেক তরুণ কিংবা যুবক জানে না তার ভবিষ্যৎ আসলে রচনা হবে কোন লেখায়। তাই দেশ এবং বিশ্বজুড়ে একটি হতে চেয়ে হয়েছেন একেবারেই বিপরীত বিষয়ের কেউ, এমন প্রচুর উদাহরণ রয়েছে। তাই অনিশ্চিত ভবিষ্যতের নির্বিঘ্ন পথ চলায় বেশিরভাগ সময়ে আমাদের সহযোগিতায় এগিয়ে আসেন পরিবারের সদস্যগণ, পরিজন, আত্মীয়, বন্ধু স্বজন। সমাজের নানা স্তরের প্রাসঙ্গিক সব বিষয়ের সঙ্গে শোবিজ আর অভিনয় অঙ্গনেও এই পথ চলার পরম্পরা দেখেছে এদেশের সাংস্কৃতিক ভুবন। সেই সতীর্থদের প্রেরণায় পথ চলা একজন আজ মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আমাদের সঙ্গে রয়েছেন। তিনি ঢাকার সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফ। হ্যাঁ, স্বাগত। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। একটু জানতে চাই, এবার কতদিন পরে দেশে এলেন? আফটার 6 মান্থস, 6 মাস পরে দেশে আসলাম। এখন কি ওখানেই বেশি থাকা হচ্ছে? এখন ওখানেই বেশি থাকা হচ্ছে। এই বিষয়টাই কিন্তু অভিযোগের শুরু। যারা আমাদের চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করবে, যারা প্রতিনিধিত্ব করবে, তারা কেন দেশের বাইরে সেটেল হবে? এলাবোরেটলি বলবো? কনসাইজ করি শুনি, আরো অনেক কোয়েশ্চেন আছে। আচ্ছা, একটু এলাবোরেট না করলে হবে না। এটা বেসিক্যালি আমরা জবলেস হয়ে গিয়েছি, কারণ সিনেমা এখন আর নেই। আগে যেখানে ধরেন 52 সপ্তাহে একটি মাস, রোজার মাস বাদে প্রতি সপ্তাহে 2টো করে ছবি রিলিজ হতো, অথবা একটা করে ছবি রিলিজ হতো। 52 সপ্তাহে 52টা ছবি রিলিজ। সেই জায়গায় বছরে যদি 10টা কি 5টা ছবি রিলিজ হয়, তাহলে তো বুঝতেই পারছেন প্রযোজক যারা সিনেমা বানাতো, যারা মানে প্রফেশনাল প্রডিউসার্স ছিল, তারা এখন আর নেই। যারা আসছে শখে বানাচ্ছে, একটা বানানোর পর চলে যাচ্ছে। শুধু শখ দিয়ে কি একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারবে? এই তো সার্ভাইভ করছে না। দ্যাটস দ্য অনলি রিজন। এখন তো এদেশে থাকার আর কোনো উপায় নেই, বিকজ উই ডোন্ট নো এনি আদার জব। এটা কি বলবো অনেকটাই অভিমান থেকে? অভিমান কার উপর করব? অভিমান করার মতো মানে বেসিক্যালি কার উপর করব অভিমান? অভিমান সরকারের উপর করব? না। অভিমান কার উপর? দর্শকের উপর? না। সিনেমা হল মালিকদের উপর? না। বেসিক্যালি প্রযুক্তির উপর তো অভিমান করা যাবে না। প্রযুক্তি এসেছে, ওয়ার্ল্ড ওয়াইড এসেছে ইন্টারনেট, বাট আমরা, আমাদের দেশ এই সেক্টরটা, এটাকে কি বলবো, এটার সাথে আমরা মিশতে পারিনি, ওভাবে আত্মস্থ করতে পারিনি। প্রত্যেক বিষয়ে কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই থাকে, সবই থাকে, কিন্তু ওই আমরা অ্যাডভান্টেজটা নিতে পারিনি। ডিসঅ্যাডভান্টেজের পাল্লাটা মনে হয় বেশি হয়ে গেছে, এই আর কিছু না। আচ্ছা, অভিমান না হয়ে করলেন, অনুযোগ না হয়ে থাকলো, কিন্তু এরকম কি হয় না যে 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 যার জায়গা থেকে কিছুটা দায়িত্ব নিয়ে পরিবর্তন করা? আমরা শুনবো, এটা একটু বড় পরিসরে শুনি, দর্শকদের আমন্ত্রণ জানিয়ে নিই। প্রিয় দর্শক, দেখে নিয়েছেন কে আছেন আজ অতিথির আসনে। সুতরাং বাংলা সিনেমায় নানা চরিত্রে রূপদান করে এই চিত্রনায়কের সঙ্গে আলাপে অংশ নিতে চাইলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। চলে যাচ্ছি অতিথির কাছে, ফিরে এলাম। জি, প্রশ্নটা আবার? যেমনটি বলছিলাম যে আসলে সবাই যদি অভিযোগ করে, দায়িত্ব কে নিবে? আচ্ছা, অভিযোগ এই যে এই সেক্টরটায় অভিযোগ করার পর দায়িত্ব কতক্ষণ নেওয়া যায়? একটি ছবি বানাতে যে পরিমাণ টাকা লগ্নি করা হয় এবং যে পরিমাণ টাকা মানে ইনভেস্ট করা হয়, সেই পরিমাণ টাকা তো উঠে আসতে হবে। করেছি তো, লস করেছি, কতবার করব? আর দায়িত্ব আপনার হয়তো জানা নেই কি জানা আছে আমি জানি না, 2013 সালে আমার বাবা, আমার প্রথম দিককার ছবি এবং বলতে পারেন এখন সিনেমা যেহেতু করছি না,
কিন্তু শেষের ভাগের কিছু ছবি আমার বাবাই প্রডিউসার এবং ডিরেক্টর আমার বাবাই। ইভটিজিং নামে একটি ছবি করলো, সমাজের প্রতি দায়িত্ব হিসেবেই কিন্তু করেছিল। সর্বনাশা ইয়াবাও আমরা দেখেছি। 2015-তে সর্বনাশা ইয়াবা। আজকে কিন্তু দেশ, আমি বলবো আমরা তো অনেকে বলে সিনেমা করে, ও আচ্ছা, খারাপভাবেই দেখে ধার্মিক দিক থেকে। আমি বলি আমরা পথ প্রদর্শক। ইয়াবা আমরা বানিয়েছি, সর্বনাশা ইয়াবা 2015-তে। ছবিটি রিলিজের অনেক দিন পরে কিন্তু এখন যেটা হচ্ছে মাদকের উপর, কিছুদিন আগে আমি দেশের বাইরে তখন শুনছিলাম যে মাদকের উপর মানে ইয়াবা যারা অ্যাবিউজ করছে, মানে ইয়াবা যারা ব্যবহার করছে অর এনিথিং, এদেরকে উপর কঠোরভাবে ইয়ে করা হচ্ছে। ঠিক যেভাবে আমি ছবিটিতে করেছিলাম, আমি যেই চরিত্রে অভিনয় করেছিলাম ঠিক সেভাবে। ইটস গুড, তাই না? তা আমরা রেসপন্সিবিলিটি নেই, নিজ অর্থ ব্যয় করেই নেই। অভিযোগ দিয়ে শুরু হয়ে গিয়েছে তো পরিবেশটা অনেক ভারী হয়ে গেছে। আচ্ছা, একটু জিজ্ঞেস করি, এটা কি কোইন্সিডেন্ট না? ব্লু কি ফেভারিট কালার? বেসিক্যালি আমার তো ফেভারিট কালার, এই জন্য জিজ্ঞেস করছি। আমার ছেলের ফেভারিট কালার ব্লু, আর আমার বেসিক্যালি সামনে কিছু ছিল না। এই সকালবেলা আই জাস্ট টুক আউট অফ দ্য আলমিরা, পড়ে ফেললাম। আমরা যখন আপনাকে কোনো অ্যাকশন মুভিতে দেখি তখন আসলে ক্যারেক্টারের জন্যই হোক বা মানে সবসময় মার কাট খুব অ্যারোগেন্ট এরকম মারুফকে আমরা দেখি। যদি বাস্তবের মারুফকে আমরা জানতে চাই সে আসলে কেমন? 100% আমি বলি, আমি মনে করি সিনেমা সমাজের প্রতিচ্ছবি। নিঃসন্দেহে সিনেমাতে যা যা ঘটে এরকমই যদি একটি মানুষের জীবনে ঘটে, ঠিক সেরকমই কাজ করবে। কেউ যদি আপনাকে খারাপ কথা বলে, আপনি নিশ্চয়ই তাকে বলবেন না ভালো কথা, খারাপ কথাই বলবেন, বা রেগেই ওয়েটা আসলে আলাদা হতে পারে। মানে এটা নিউটনস থার্ড ল, মেবি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। ভেরি ট্রু। আচ্ছা, So, আমাদের real বাস্তবের life-এও মারুফকে তাই। জানতে হলে মনে হয় একটু ওয়েট করতে হবে। আমার জি। সাথে সাথে দর্শকদের একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি দিয়ে ফিরে আসি। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপে আজ ঢাকার সিনেমার এক যুগ পার করা চিত্রনায়ক মারুফের সাথে আলাপ হচ্ছে তার ব্যক্তি ভাবনা এবং সিনেমা ভাবনা নিয়ে। এই গল্পে এখন সংক্ষিপ্ত সময় বিরতি নিচ্ছি, ফিরবো দ্রুত, ততক্ষণ অপেক্ষায় থাকবেন। বিরতির এপারে আবারও সকলকে আমন্ত্রণ মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপে। সঙ্গে রয়েছেন বড় পর্দার জনপ্রিয় সব সুপারহিট সিনেমা এবং তার চিত্রনায়ক মারুফ। ফিরছি গল্পে, ফিরে এলাম আবারও গল্পে। তবে আপনি জানেন তারকালাপে দর্শকদের জন্য একটা আয়োজন থাকে, কুইজ পার্ট। কুইজটা জানিয়ে দিয়ে ফিরে আসি। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের প্রতীক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে অভিনেত্রী ফারজানা ছবি অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম জ্যোৎস্না রাতের গল্প। ভীষণ রকম মেধাবী আর কুশলী অভিনেত্রী, তার ক্যারিয়ারে প্রায় 2 দশক অতিক্রম করেছেন। তার জন্য আমাদের শুভকামনা থাকলো। এবার আজকের কুইজ। দর্শক, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে চিত্রনায়ক মারুফ অভিনীত প্রথম সিনেমার নাম কি? উত্তরটি প্রত্যেকেরই জানা, এটা আমার বিশ্বাস। তারপর কাজটি আরেকটু সহজ করে দিই, অপশন জানিয়ে দিই। অপশন ক ইতিহাস, অপশন খ ক্যাপ্টেন মারুফ। কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনের এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখানো নিয়মে। সঠিক উত্তর সবচেয়ে বেশি এসএমএস প্রেরণকারী আজ এবং আগামীকালের বিজয়ী পাবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বাংলার অফুরন্ত রূপের আধার, কক্সবাজার অবস্থিত বিলাসবহুল তারকা হোটেল সিগালের সৌজন্যে একজন সঙ্গী সহ 3 দিন দুরাত অবকাশ যাপনের সুবর্ণ সুযোগ। চলুন এবারে জেনে নেই কে হয়েছে আজকে সেই সৌভাগ্যবান বিজয়ী। আমাদের বিজয়ীর নাম আছে, আপনি ঘোষণা করুন। সোহেল মহারাজ, 836612 নাম্বার। সোহেল মহারাজ, আপনার জন্য অনেক অনেক অভিনন্দন থাকলো, সেই সাথে পুরস্কার তো আপনি পেয়ে গেলেন। অনেক ভালো থাকবেন, শুভকামনা। ফিরে এলাম, যেমনটি জানতে চেয়েছিলাম ব্যক্তি মারুফ। তবে তার আগে যে দীর্ঘ ক্যারিয়ার আপনি পার করেছেন সেখান থেকে কিছু তথ্য নিয়ে একটা বায়োগ্রাফি
সহধর্মিণী রাইসা এবং এক পুত্র আবিয়াত কন্যা আরিশাকে নিয়ে তার পরিবার। আমাদের আজকের অতিথি শোবিত ভুবনের জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। খুবই ছোট্ট পরিসরে তুলে ধরার প্রয়াস বলবো। থ্যাংক ইউ। যেমনটি জানতে চেয়েছিলাম, ব্যক্তি মারুফ সম্পর্কে আমরা জানতে চাই। সে আসলে কেমন, কি পছন্দ করে? পছন্দ সব ভালো জিনিস করি, সব খারাপ জিনিস অপছন্দ করি, আনএথিক্যাল সব কিছুই অপছন্দ করি। যেটার মানে এটা মুখের কথা নয়, যেটা আমার ভালো লাগে না, মানুষের খারাপ আচরণ, দেশের প্রতি খারাপ আচরণ, দেশের প্রতি অবহেলা, অন্য মানুষদের প্রতি অবহেলা, এটা আমার ভালো লাগে না। মানে যদি বলি যে খুবই দৃঢ় মানসিকতার অধিকারী বোঝাই যাচ্ছিল। Yes, I have a strong থেকে একটু চলচ্চিত্রে শিফট করি। সেটি হচ্ছে যে আমরা জানি যে ইতিহাস দিয়ে আপনার ডেবিউ, সেই জায়গা থেকে হয় না, আপনি তো চলচ্চিত্র পরিবারেই বড় হয়েছেন। মানুষের মাঝে কিন্তু তার পরিবেশের প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে। ছোটবেলায় কি এরকম কোনো ইচ্ছে ছিল যে বড় হয়ে আমি নায়কই হব, নাকি পুরোপুরি ডিফারেন্ট? সত্যি কথা বলবো, একদম ছোটবেলায় যখন জিজ্ঞেস করতো যে আচ্ছা জিজ্ঞেস করে না যে আচ্ছা বাবা তুমি কি হবে বড় হলে, আমি কনফিউজড হয়ে যেতাম ওয়েদার আমি বলবো ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব। আচ্ছা, এরপরে যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলাম, তখন আসলে কি হব এটা বুঝে ওঠার আগেই আব্বু আমাকে নায়ক বানিয়ে দিল। কিভাবে হলো সেটা? এক রাতে, হঠাৎ এক রাতে। বহুবার প্রতিটি ইন্টারভিউয়ে আমি বলেছি, একদিন রাতে হঠাৎ করে আমাকে বলল যে নেক্সট ছবির হিরো তুমি। আমি বিশ্বাস করিনি ব্যাপারটা আমার, মানে আমি হিরো হঠাৎ করে কেন? তো অনেক ইমোশনাল কথাবার্তা বললো, তখন আমিও ইমোশনালি একটা কথাই জিজ্ঞেস করেছিল, পারবা না তুমি, পারবি না, আমাকে তুই বলে না, পারবি না তুই? হ্যাঁ পারবো। তো আমার সাথে আমার বাবার একটা ইমোশনাল বন্ডিং আছে, যেটা আই বিলিভ স্ট্রংলি, আই বিলিভ যে আই হ্যাভ অ্যান ইমোশনাল বন্ডিং উইথ হিম। তো আমি বলেছিলাম হ্যাঁ আমি পারবো। তো আমি পেরেছি কতটুকু সেটা আমি জানি না, তবে আমার বাবা পেরেছে। কিভাবে? প্রথম ছবি সুপারহিট, প্রথম ছবিতেই আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এবং আমি মনে করি যে অনেকে আমাকে নিয়ে কমেন্ট করে, এখন ফেসবুক একটি ওপেন মিডিয়া, অনেকে নিয়ে কমেন্ট করে যে হ্যাঁ বাবা যদি না থাকতো হতে পারতাম না নায়ক। সত্যি কথা, বাবা যদি না থাকতো এই চেহারা নিয়ে হয়তো হতে পারতাম না নায়ক। কারণ তথাকথিত নায়কোচিত যে আমরা ললিপপ টাইপের নায়ক বুঝিও, আমি ওরকম না। সেই জায়গা থেকে খুব বেশি যে ব্যাপারটা আপনার সাথে মানানসই সেটা আমরা দেখেছি অ্যাকশন ফিল্মে। এবং আমাদের যদি আমরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কথা বলি, সেখানে কিন্তু রোমান্টিক হিরো আমরা অনেক পাই, কিন্তু সেখানে আমরা অ্যাকশন হিরোর খুব অভাব, সেভাবে আমরা পাই না এখনো। যদি আমরা জসিম থেকে শুরু করি, তারপর মান্না, তারপর রুবেল, যদি আমরা এগুলো যদি বলি, তার বাইরে সেই যে শূন্য স্থানটা ছিল, কিন্তু আপনি এসে কিন্তু ঠিকই ভর করেছিলেন, কিন্তু সেটা স্থায়ী হলো না কেন? না, জিনিসটা এরকম না। আমি আরো একটু অ্যাড করি এখানে। আমি ওনাকে মান্না আঙ্কেল বলি, আমাদের প্রয়াত মহানায়ক মান্না। উনি মারা যাবার পর অনেকে আমাকে দিয়ে সিনেমা বানানো শুরু করলো, বাট আমি তাদের মধ্যে একটা টেন্ডেন্সি খুঁজে পাচ্ছিলাম, হ্যাঁ মান্নার শূন্য স্থান পূরণ। বাট আমি কিন্তু দর্শক হৃদয়ে আগেই 2002-এ ইতিহাস, এরপর অন্ধকার, এরপর অন্য মানুষ, এরপর ক্যাপ্টেন মারুফ, উইচ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট হিট ফিল্ম। এবং সবার জ্ঞাতার্থে বলি, ওটা কিন্তু ডিজিটাল ফিল্ম ছিল প্রথম, ডিজিটালি প্রক্ষেপণ করা হয়নি, কিন্তু ডিজিটাল ফিল্ম কিন্তু প্রথম ক্যাপ্টেন মারুফ। তো এইগুলি চলেছে, হিট করেছে। আমি কিন্তু দর্শক হৃদয়ে একটা আলাদা জায়গা করে নিয়েছিলাম। আমি কিন্তু, আপনি বললেন অ্যাকশন হিরো, আমি অ্যাকশন হিরো না। আপনি দেখবেন, আমি আপনাকে এভাবে বলি ব্যাপারটা,
আমি 4 ছবি পর্যন্ত আমি কোনো ঘুষি দেইনি ছবিতে, আমি কোনো ঘুষি দেইনি, আমি ঘুষি মারতে জানতাম না। এই বিষয়টা আমার আসলে ঘুষি আমার সুন্দর প্রশ্ন, হতো না। যেমনটি বলছিলেন যে এক রাতে হুট করে নায়ক হয়ে যাওয়া, কিন্তু আমরা জানি যে নায়ক হওয়ার জন্য আউটলুকের ব্যাপারটা যদি আমরা বাদও দিই, সেই জায়গা থেকে ফাইটিং, অ্যাক্টিং, ডান্সিং এই ব্যাপারগুলো তো যোগ করতে হয়। সেটা কিভাবে পসিবল হলো আমরা জানবো। আরো একটা বিরতির সময় হয়ে গিয়েছে, যদি পারমিশন দেন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। দর্শক, কিছু করবার ভাবনার নানা প্রতিকূলতায় আটকে থাকা আমাদের সিনেমার পেছনের ভাবনার কথা নিয়ে আজ মিস্টার ম্যাঙ্গুনি ব্যতীত তারকালাপে কথা হচ্ছে ঢাকা শোবিজের ক্যাপ্টেন মারুফ খ্যাত চিত্রনায়ক মারুফ ভাইয়ের সঙ্গে। আলাপ থেকে আবারও সংক্ষিপ্ত সময় বিরতি নিচ্ছি, ফিরব দ্রুত, সঙ্গেই থাকবেন। ফিরে এলাম আজকের মিস্টার ম্যাঙ্গুনি ব্যতীত তারকালাপের গল্পের শেষ অংশে। সঙ্গে রয়েছেন ঢাকা শোবিজ ভবনে ঢাকার চলচ্চিত্রের অ্যাকশন হিরো, ফাইটিং ক্যারেক্টার চিত্রনায়ক কাজী মারুফ। ফিরছি আলাপে। ফিরে এলাম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম সেখান থেকে শুরু করি। সেটি হচ্ছে যে আমরা জানি যে একজন হিরো হতে হলে তাকে তো দেখা যায় সব বিষয়ে দক্ষ হতে হবে। সবার আগে যেটি দরকার সেটি হচ্ছে অ্যাক্টিং। তারপরে যেহেতু অ্যাকশন হিরো, ফাইটিং, ডান্সিং অনেক ব্যাপার চলে আসে। কিভাবে রপ্ত করলেন, মানে এক রাতে কিভাবে সম্ভব হলো? এখন যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ফাইটিং শিখতে হয়, ডান্স শিখতে হয়। এ দুটো আমার শেখা ছিল না, এটা করতে করতে হয়েছে। যতটুকু করেছি, অনেকে বলে পারি না, অনেকে বলে ওকে ফাইন, যা করেছি ওটা করতে করতে শিখেছি। আর অ্যাক্টিং শেখা যায় না, অ্যাক্টিং কখনো শেখা যায় না, অ্যাক্টিং কখনো শেখানোও যায় না। অ্যাক্টিং ইউ হ্যাভ টু হ্যাভ দিস ইনসাইড ইউ। এখন আপনি প্রেজেন্টার, হয়তো কিছুক্ষণ পর নিউজ প্রেজেন্ট করবেন, এখান থেকে নিউজ প্রেজেন্ট কিন্তু ইজ আ ডিফারেন্ট থিং পুরোপুরি। তো এটাও কিন্তু ইটস ওয়ান সর্ট অফ অ্যাক্টিং। তো নোবডি ক্যান টিচ ইউ, আপনাকে কেউ শেখাতে পারবে না, আপনি এটা নিজের ভেতরে থাকতে হবে, উপলব্ধি করতে হবে। তো এটাই অ্যাক্টিং আমার কাছে মনে হয়। সেই জায়গা থেকে বাবার প্রভাব কতটা পড়েছে? বাবার ছেলে যেহেতু, জেনেটিক কিছু ব্যাপার তো আছে, তো জেনেটিক্যালি আমি হয়তো পেয়েছি বা এরকম কিছু হতে পারে। আমার ওরকম কষ্ট করে শিখতে হয়নি এটা, বা আমি বললাম আমাকে শেখানোও হয়নি। এবার আসেন, আমি একটি বিষয়ে বলবো। অনেকে আমাকে বলে, আমি এটা নিজের ইয়ে থেকেই বলছি, আমার উপর অবজেকশন আছে, এবং এখন একটি ফেসবুক এবং ইউটিউব একটি মাধ্যম হয়েছে যেটায় মানুষকে নিয়ে হাসা যায়। আপনি বলছেন না অভিনয় এখন ফ্যাক্টর, অভিনয় ইজ নট আ ফ্যাক্টর। এখন যত উল্টাপাল্টা কথা বলা হবে সে তত ফেমাস, যত উল্টাপাল্টা কার্যকলাপ করা হবে সে তত ফেমাস। কিছুদিন আগে, গত বছর, আমাকে নিয়ে ট্রল করা হচ্ছিল, আমি কুত্তার বাচ্চা গালি দিই। কুত্তার বাচ্চার পেছনের কাহিনীটা কি, কেন গালি দিলাম, এটা কিন্তু ওই ক্লিপিংয়ে দেখানো হয় না, ছবিটিতে কিন্তু আছে। ইটস নট লাইক আমি নিজের থেকে বলছি, এটা কিন্তু পুরো একটি ডকুমেন্টেশন। সিনেমা কিন্তু থেকে যায় সারা বছর, সারা জীবন থেকে যায়। আসলে সেই সিকোয়েন্সে কোন স্তর থেকে উঠে আসা একটা গালমন্দ, সেটা সেভাবে রিপ্রেজেন্ট হচ্ছে না। উল্টা পাল্টা জিনিসপত্র এখন, মানে উল্টা পাল্টা বলতে কি, একদমই ন্যাক্কারজনকভাবে মানুষ ফেমাস হতে চাচ্ছে। এবং আমি যখন যারা ট্রল করছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে কেন বাবা তোমরা করেছো, বাংলাদেশে তো আইন আছে বেসিক্যালি। অনেকে হয়তো মনে করে যে আইন নেই, আইন কিন্তু আছে, এবং পুলিশ সক্রিয়। আমি একবার খালি সাইবার ক্রাইমে যাওয়ার পর তারা কিন্তু ধরে ফেলেছিল, যারা করেছে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমাকে ডাকলো। আমি বললাম যে কেন করলে বাবা, কি হোয়াট ওয়াজ রং উইথ মি অর হোয়াট ওয়াজ রং উইথ ইউ, পুরো ব্যাপারটি তাহলে ডেলিবারেটলি হতো। বললো যে ভাইয়া আমরা খুব ডিপ্রেসড থাকি, মজা করি। আমি বললাম ওয়াই মজা, আমি তো মজার জিনিস না, আমি মজা করি না, আমি মজার জিনিস না। মজার জিনিস অন্যরা, ওদেরকে নিয়ে করো। অন্যরা যারা ভুলভাল বলছে সেগুলি ইয়ে করো। তো এখন দেশে এইবার এসে আমি যেটা ফিল করছি, হিউমিলিয়েট করা, মানুষকে অপমান করা, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। এটা একটা
ভালো ব্যাপার, এটা দে ফিল গুড। দেখা যাচ্ছে যে কোনো কাজে খুব তির্যক মন্তব্যটাই করা হচ্ছে। খুব অস্থির প্রকৃতি হয়ে গেছে মানুষের। মানুষ যে ফেসবুক ইউজ করার যোগ্য না সেও ইউজ করছে। এখন যোগ্যতা অবশ্যই। আপনি উল্টাপাল্টা কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট নিয়ে বাংলাদেশে যেভাবে ছাত্ররা আন্দোলন করলো, হ্যাঁ নিরাপদ সড়ক সবাই চাই, আমরা রাস্তায় সেফটি সবাই চাই, কিন্তু অনেকে ভুলভাল নিউজ প্রেজেন্ট করলো। এই যে এটা কিন্তু একটা টিভি স্টেশনের লাইসেন্স পেতে কিন্তু অনেক কিছুর ইয়ে করে আসতে হয়। তো একটা ফেসবুক আইডি খুলে আমি ওখানেও কিন্তু নিউজ প্রেজেন্ট করতে পারি। এখন মন্তব্যের কারণে, ভুল একটা সমালোচনার কারণে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, এবং এটা কিন্তু এক্সপেরিয়েন্স করছিলাম আমরা কিছুদিন আগে। তো এগুলি থেকে আমাদের বিরত থাকা উচিত এবং আমাদের আরো কঠোর আইন প্রণয়ন করা উচিত আমি মনে করি। এখানে এই দেশটি আমার দেশ বাংলাদেশ, আমি বাইরে থাকি এখন, যেহেতু আপনি বলেছেন বাইরে থাকি, হ্যাঁ আই ফিল মোর ফর মাই কান্ট্রি। দেশ থেকে দূরে থাকলে দেশের প্রতি টানটা অনুভব করা যায়, সত্যি হোমসিক হয়ে যায়। আমি যেটা বলছিলাম, আমার দেশে রোহিঙ্গাদের আমরা বলি, মানে যারা মায়ানমার থেকে এসছে, তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মানে মানবতার খাতিরে আশ্রয় দিয়েছে। অনেক দেশের সাথে হয়তো খারাপ সম্পর্ক করেও উনি আশ্রয় দিয়েছে। সেই দেশকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট যেভাবে করা উচিত সেভাবে না করে আমরা একটি নাম আমি বলবো না, তারপরও ওনাকে দিয়ে আমরা মানে গুগলের কাছে বলে সালমান খানের পরে হিরো আলম ইজ দ্য নেক্সট। আসলে এভাবে আমার দেশকে চিনবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এটার চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। অযোগ্য আমি বলছি না, ওনাকে আমি অত্যন্ত সম্মান করেই বলছি, উনি ওনার জায়গায় হয়তো খুবই ভালো, কিন্তু এভাবে আমার দেশকে চিনতে পারে না। বিষয়টা কি এরকম হয়ে দাঁড়িয়েছে যে সমালোচিত হতে হতে একসময় আলোচিত? আচ্ছা, এই ব্যাপারটা আমরা আর আলোচনা নাই করি। সেই জায়গা থেকে শুধু এক লাইনে যদি স্বপ্নের কথা জানতে চাই, যেহেতু আমাদের চলচ্চিত্রে অনেক দিন কাজ করেছেন, কি স্বপ্ন দেখেন চলচ্চিত্র নিয়ে না দেশ নিয়ে? চলচ্চিত্র আমি মনে করি, আবারও বলছি, মানুষের মনকে সফট করে। যে মানুষ চলচ্চিত্র দেখে না তার মধ্যে অনুভূতি শক্তি খুব কমে যায়। অনুভব অনেক ধরনের হতে পারে, সুখানুভূতি হতে পারে, দুঃখের অনুভব হতে পারে, প্রেমের অনুভব হতে পারে, এগুলি থাকে না। আর তখন সে কঠোর মানুষ হয়ে যায়, আর কঠোর মানুষ দ্বারা, কাঠের মানুষ দ্বারা, লোহার মানুষ দ্বারা সবকিছুই সম্ভব। তো সিনেমা থাকতে হবে, আমাদের দেশে কোমলমতি মানুষরা থাকবে, আমাদের দেশে ভালো মনের মানুষরা থাকবে, এটাই আমার স্বপ্ন, আর কিছুই না। আমরা চাই যে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে খুব দ্রুত, এবং অনেক ধন্যবাদ একেবারেই শেষ পর্যায়ে আমরা আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, হতে চাই আমরা অনেক কিছু, ফুল, পাখি, লতা পাতা, আরো কত কি, কিন্তু বাস্তবে আমাদের ভাবনাগুলো বেশিরভাগ সময় ঠিকানা খুঁজে পায় না। কারণ অনিশ্চিত এক জীবনের পথ চলা, একটু ভালো করে বাঁচবার জন্য একটু ভালো রোজগারের আশা, কে না করে বলুন? কিন্তু সে চাওয়ার বিপরীতে যদি পাওয়া যায় বঞ্চনার খালি পেট, খালি পকেট, তখন ফাইটিং ক্যারেক্টার, অ্যাকশন হিরো, চলচ্চিত্র পরিবারের অবিচ্ছেদ্য অংশ কাজী মারুফের মতো চিত্রনায়কদের পাড়ি দিতে হয় ইউরোপ, আফ্রিকার কোনো উন্নত দেশে। তবে আমরা আশা ছাড়ি না, হাল ধরি জোরে আর পাল তুলি সাহসী চিত্তে, এবং বিশ্বাস করি বাংলার চলচ্চিত্রের সুদিন আবার একদিন অবশ্যই ফিরে আসবে, আর পর্দার দারুণ অ্যাকশন নিয়ে ফিরে আসবে ক্যাপ্টেন মারুফের মতো চিত্রনায়করা। এ প্রত্যাশা আজ বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপ হাজির হবে প্রিয় কোনো মানুষকে, চেনা কোনো মানুষকে সঙ্গে নিয়ে। সে অবধি সবাই ভালো থাকুন, ভালো রাখুন, এবং RTVর যে কোনো আয়োজন সরাসরি দেখতে চাইলে এবং বারবার দেখতে চাইলে ভিজিট করুন www.rtventertainment-এ। ধন্যবাদ সবাইকে।